আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্যমঞ্চের আজকে আলোচনা আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানি হাই কমিশনার ইমরান হায়দার হঠাৎ করেই সপরিবারে ঢাকা ছেড়েছেন। 20 আগস্ট দুপুরে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে হাই কমিশনার ইমরান হায়দার তার স্ত্রী ও ছেলে ঢাকা ছেড়ে ব্যাংকক হয়ে পাকিস্তান চলে গিয়েছেন। মাত্র 2 সপ্তাহ আগে হাই কমিশনারের বাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় ইমরান হায়দার ও তার স্ত্রী হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। হাই কমিশনার ইমরান হায়দারকে আইসিইউতে ভর্তি করা হয়েছিল। সেই ঘটনার পর হঠাৎ করে পাকিস্তানি হাই কমিশনার সপরিবারে ঢাকা ছাড়ায় কূটনৈতিক মহলে বিষয়টি নিয়ে বেশ আলোচনা চলছে। কারণ মাত্র 15 মাস আগে ঢাকায় পাকিস্তানের আগের হাই কমিশনার সৈয়দ আহমেদ মারুফও একইভাবে ঢাকা ছেড়েছিলেন। তখন তার ওইভাবে ঢাকা ছাড়ার বিষয়টি নিয়ে বেশ গুঞ্জন উঠেছিল। কূটনৈতিক প্রটোকল না মেনে বন্ধু ও বান্ধবীকে নিয়ে কক্সবাজারে ঘুরতে গিয়ে সে সময় বেশ বেকায়দায় পড়েছিলেন সৈয়দ মারুফ। ওই সফরের মাঝখানে জরুরি তলবে তাকে পাকিস্তান ফেরত যেতে হয়েছিল। পাকিস্তান হাইকমিশন থেকে প্রথমে 2 সপ্তাহের ছুটির কথা বলা হলো, ঢাকার কর্মস্থলে আর ফেরত আসতে পারেননি সৈয়দ আহমেদ মারুফ, বরং তার জায়গায় দায়িত্ব দিয়ে ঢাকায় পাঠানো হয়েছিল ইমরান হায়দারকে। কূটনৈতিক রীতিনীতি অনুযায়ী একজন হাই কমিশনার কত দিনের জন্য ছুটিতে যাচ্ছেন সেটি হোস্ট কান্ট্রিকে জানাতে হয়, কিন্তু ইমরান হায়দার কত দিনের জন্য পাকিস্তান বা ছুটিতে গিয়েছেন সেটি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানানো হয়নি। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে শুধু জানানো হয়েছে হাই কমিশনার ইমরান হায়দার সপরিবারে পাকিস্তান গিয়েছেন এবং তার জায়গায় পাকিস্তানের ডেপুটি হাই কমিশনার মোহাম্মদ ওয়াসিফ ভারপ্রাপ্ত হাই কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন। একই ঘটনা ঘটেছিল সৈয়দ আহমেদ মারুফের ক্ষেত্রে। এই ঘটনার পর আবারও বিষয়টি নিয়ে কূটনৈতিক মহলে নানা ধরনের আলোচনা শুরু হয়েছে। 15 মাসের মাথায় একই দেশের হাই কমিশনারকে নিয়ে একই রকম ঘটনা ঘটায় বিষয়টি বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার ইমরান হায়দার 20 আগস্ট দুপুর 1:58 পাকিস্তানের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন। এই সময় তার সাথে ছিলেন স্ত্রী নাইমা ইমরান হায়দার এবং ছেলে জাফর আলী হায়দার। তারা থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকা ছেড়ে যান। ইমরান হায়দার সপরিবারে ব্যাংকক হয়ে পাকিস্তান গিয়েছেন। এর আগে কয়েকদিন আগে হাই কমিশনার ইমরান হায়দারের বাসায় ভোর রাতে আগুন লাগার বিষয়টি বেশ আলোচনার জন্ম দিয়েছিল। বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, গত 6 আগস্ট ঢাকার গুলশানে পাকিস্তানের হাই কমিশনার সরকারি বাসভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েছিলেন হাই কমিশনার ইমরান হায়দার ও তার স্ত্রী নাইমা হায়দার। তাদেরকে গুলশানের একটি হাসপাতালে ভর্তি করা হয়। ডিএমপি ডিপ্লোম্যাটিক সিকিউরিটি বিভাগ ও পাকিস্তান হাই কমিশনের কর্মকর্তারা তখন গণমাধ্যমকে জানিয়েছিলেন, প্রাথমিক তথ্য অনুযায়ী বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। দৈনিক কালের কণ্ঠ ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা আনোয়ার ইসলাম দোলনের বরাত দিয়ে জানায়, 6 আগস্ট ভোর 4:56 কূটনৈতিক এলাকায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে বাইধারা ফায়ার স্টেশন থেকে 2টি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের সদস্যরা দেখতে পান কক্ষে বড় ধরনের আগুন ছিল না, তবে ধোঁয়া ছড়িয়ে পড়ছিল। বালতি ও মগ দিয়ে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হয়। আগুনের তীব্রতা এত কম থাকা সত্ত্বেও এতটা ধোঁয়া কিভাবে তৈরি হয়েছিল সেই বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের মধ্যে ধোঁয়াশা এখনো রয়ে গেছে। দ্য বিজনেস স্ট্যান্ডার্ড ফায়ার সার্ভিস সদর দপ্তরের ওয়ার হাউস ইন্সপেক্টর আনোয়ারুল ইসলামের বরাত দিয়ে জানিয়েছিল, আগুন খুব একটা ছিল না বিধায় দ্রুতই তা নির্বাপন করা সম্ভব হয়েছে। তবে বাসভবনে প্রচুর ধোঁয়া জমে যাওয়ায় তারা বিশেষ যন্ত্রের মাধ্যমে ধোঁয়া বের করার ব্যবস্থা করে। বৈদ্যুতিক গোলযোগের কারণে টিভিতে শর্ট সার্কিট হয়ে এই আগুনের সূত্রপাত হয়েছিল খবরটিতে উল্লেখ করা হয়। পাকিস্তান হাই কমিশনের পক্ষ থেকেও একই দাবি করা হয়েছিল, যদিও প্রথম দিকে দাবি করা হয় পাকিস্তানের হাই কমিশনার ও তার স্ত্রীর অবস্থা গুরুতর কিছু ছিল না, কিন্তু বাংলাদেশের গণমাধ্যমের খবরে বলা হয় এই ঘটনায় বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার ইমরান হায়দারকে নিবিড় পরিচর্যা কেন্দ্র বা আইসিইউতে ভর্তি করা হয়েছিল। হাসপাতাল সূত্র জানায়, 6 আগস্ট আনুমানিক ভোর 5টার দিকে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার ইমরান হায়দার ও তার স্ত্রী নাইমা ইমরানকে কন্টিনেন্টাল হাসপাতালে নিয়ে আসা হয়।
বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট আগুনের ধোঁয়ায় দুজনই শ্বাসজনিত সমস্যায় ভুগছিলেন, তবে তারা কেউ অগ্নিদগ্ধ হননি। অন্যদিকে দৈনিক ইনকিলাবের খবরে বলা হয়েছিল, স্ত্রীকে কেবিনে রাখলেও শারীরিক অবস্থা খারাপ হয় হাই কমিশনার ইমরান হায়দারকে নিবিড় পরিচর্যা কেন্দ্র বা আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল। ঢাকা পোস্টের খবরও একই তথ্য জানানো হয়েছিল। পাকিস্তানের হাই কমিশনার অসুস্থ থাকা অবস্থায় অন্য কোনো রাজনৈতিক দল তাকে দেখতে না গেলেও একমাত্র জামায়াতে ইসলামীর নেতারা হাসপাতালে গিয়েছিলেন। গত 8ই আগস্ট হাসপাতালে চিকিৎসাধীন পাকিস্তানের হাই কমিশনার ইমরান হায়দারের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার। এ সময় তার সাথে ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের আমির নুরুল ইসলাম বুলবুল এমপি, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মিডিয়া বিভাগের সদস্যরা। গত 14 আগস্ট ঢাকায় পাকিস্তান হাই কমিশনে পাকিস্তানের স্বাধীনতা দিবস উদযাপন করা হয়। ওই অনুষ্ঠানে হাই কমিশনার ইমরান হায়দার উপস্থিত ছিলেন। এরপর 20 আগস্ট তিনি সপরিবারে পাকিস্তান গিয়েছেন। কূটনৈতিক সূত্রগুলো বলছে, সাধারণত একজন রাষ্ট্রদূত কোন দেশের দায়িত্ব পালনের সময় ছুটিতে গেলে স্বাগতিক দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানানো হয়। রাষ্ট্রদূত কতদিন ছুটিতে থাকবেন, তার অনুপস্থিতিতে কে ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করবেন সেটিও আনুষ্ঠানিকভাবে জানাতে হয়। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রগুলো বলছে, পাকিস্তান হাই কমিশন থেকে তাদেরকে ইমরান হায়দারের পাকিস্তান যাওয়ার তথ্য জানানো হয়েছে, তবে তিনি কত দিনের জন্য ছুটিতে গিয়েছেন সেটি জানানো হয়নি। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানানো হয়েছে, পাকিস্তানের ডেপুটি হাই কমিশনার মোহাম্মদ ওয়াসিফ ভারপ্রাপ্ত হাই কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন। কূটনৈতিক মহলে এমন তথ্য ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে, কারণ গত 15 মাসের মধ্যে ঢাকায় পাকিস্তান হাই কমিশনারকে নিয়ে দ্বিতীয়বারের মতো একই ঘটনা ঘটল। গত বছর 8ই আগস্ট বাংলাদেশে পাকিস্তানের নতুন হাই কমিশনার হিসেবে ইমরান হায়দার দায়িত্ব নিয়েছিলেন। তার আগে 2025 সালের 11ই মে হঠাৎ করে ঢাকা ছাড়েন আগের হাই কমিশনার সৈয়দ আহমেদ মারুফ। সৈয়দ মারুফ 2023 সালের ডিসেম্বরে বাংলাদেশে পাকিস্তানের হাই কমিশনার হিসেবে যোগ দিয়েছেন। 24-এর 5ই আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর তখনকার বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ও তাদের মিত্রদের সাথে বেশ ঘনিষ্ঠতা ছিল সৈয়দ আহমেদ মারুফের। অন্তর্বর্তী সরকার প্রথম 9 মাসে সৈয়দ মারুফ চষে বেরিয়েছেন বাংলাদেশের বিভিন্ন জেলা। সবশেষ 2025 সালের 9 মে কক্সবাজার সফরে গিয়েছিলেন, আর ওই সফর নিয়ে দেখা দেয় বিতর্ক, যে কারণে সফরের মাঝ পথে তাকে জরুরি ভিত্তিতে পাকিস্তানে ফেরত নিয়ে যাওয়া হয়। দৈনিক প্রথম আলোর এক খবরে বলা হয়েছিল, অতি সক্রিয় এই কূটনীতিকের হঠাৎ ছুটিতে যাওয়া নিয়ে রহস্য তৈরি হয়েছিল। এ নিয়ে নানান জল্পনা কল্পনা চলছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে। 2025 সালের 17 জুন দৈনিক প্রথম আলোতে প্রকাশিত খবরে বলা হয়েছিল, বাংলাদেশ ছাড়ার আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে পাঠানো চিঠিতে ঢাকায় পাকিস্তান হাই কমিশন জানিয়েছিল, ছুটি শেষ করে ঢাকায় আবার পাকিস্তানের হাই কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন সৈয়দ মারুফ। তবে মাসখানেকের বেশি কেটে গেলেও তিনি ঢাকায় আর ফেরেননি। এরই মধ্যে মিয়ানমারে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত ইমরান হায়দারকে ঢাকায় নতুন দূত করার সিদ্ধান্ত নেয় ইসলামাবাদ। তিনি ঢাকায় সাবেক হাই কমিশনার সৈয়দ আহমেদ মারুফের স্থলাভিষিক্ত হন। এর আগে 2025 সালের 13ই মে দৈনিক প্রথম আলোর আরেকটি রিপোর্টে বলা হয়েছে, নিয়ম অনুযায়ী সৈয়দ মারুফ কত দিনের ছুটিতে গিয়েছিলেন সেটিও তখন পাকিস্তান হাই কমিশন জানায়নি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে প্রথম আলোর ওই প্রতিবেদনটিতে বলা হয়েছিল, সৈয়দ মারুফ 2025 সালের 11ই মে থেকে ছুটিতে থাকবেন বলে জানানো হয়। বলা হয়, তিনি বাংলাদেশের বাইরে থাকার সময়টাতে অবসরপ্রাপ্ত হাই কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের উপ হাই কমিশনার মোহাম্মদ আসিফ। তখন পাকিস্তান হাই কমিশনের কাছে জানতে চাওয়া হয়, সৈয়দ মারুফ কতদিন ছুটিতে থাকবেন তা কিন্তু উল্লেখ করা হয়নি। এরপর পাকিস্তান হাই কমিশন অনানুষ্ঠানিকভাবে জানায় 2 সপ্তাহের ছুটিতে থাকবেন সৈয়দ মারুফ। 2025 সালের 13ই মে দৈনিক কালবেলায় প্রকাশিত খবরে বলা হয়েছে, ওই বছরের 9 মে সৈয়দ মারুফ কক্সবাজার সফরকালে তাকে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জরুরি তলব করে। সৈয়দ আহমেদ মারুফ তখন 3 দিনের সফরে কক্সবাজারে গিয়েছিলেন। বিমানবন্দরের একটি ছবিতে দেখা যায়, সৈয়দ মারুফের সঙ্গে রয়েছেন তার ঘনিষ্ঠ ব্যবসায়ী বন্ধু আজহার মাহমুদ ও এক নারী। হাই কমিশনার সৈয়দ মারুফ কক্সবাজার উখিয়ায় অবস্থিত হোটেল সি পার্লে ওঠেন।
সেখানে সেই নারী সহ সঙ্গে ছিলেন বন্ধু আজহার মাহমুদ। 9 মে নিজ গাড়ি করে বন্ধু ও সেই নারী সহ ঘুরে বেড়ান সৈয়দ আহমেদ মারুফ। কালবেলার খবরে বলা হয়েছিল, কক্সবাজারে অবস্থান করা নিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রশ্নের মুখে পড়েন তারা। তখন তাদের পক্ষ থেকে বলা হয়, তারা ভ্রমণের উদ্দেশ্যে কক্সবাজার গিয়েছিলেন। সৈয়দ মারুফের সঙ্গে থাকা ওই নারীর সাথে তার সম্পর্ক নিয়ে বিতর্ক দেখা গিয়েছিল। তাদের কক্সবাজারের সফরটি গোপন রাখতে হাই কমিশনার ও তার বন্ধু একসঙ্গে টিকিট কেটেছেন এবং সেই নারী আলাদাভাবে টিকিট কেটে ভ্রমণ করেছেন। তখনকার হাই কমিশনার সৈয়দ মারুফের ভ্রমণ নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সন্দেহ হলে তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে তখন অবহিত করেন। বিষয়টি তখন পাকিস্তান সরকার অবধি পৌঁছায়। পরে তাকে জরুরিভাবে ঢাকায় ফেরার নির্দেশ দেওয়া হয়। হাই কমিশনার তার সফর সঙ্গী সেই নারী ও বন্ধু আজহার মাহমুদকে কক্সবাজারে ফেলে ঢাকায় ফেরেন। ওই সময় কূটনৈতিক সূত্রগুলো বলছে, অন্তর্বর্তী সরকার আমলে সৈয়দ মারুফের ছিল অবাধ অ্যাক্সেস। বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতেও তখন তার অবাধ যাতায়াত ছিল। কিন্তু নারী ঘটিত বিষয়টি ধামা চাপা দিতে তখন পাকিস্তান সরকার তাকে ফেরত নিতে বাধ্য হয়েছিল। তার জায়গায় দায়িত্ব দিয়ে মিয়ানমার থেকে ইমরান হায়দারকে পাঠানো হয়েছিল। এর আগে ইমরান হায়দার 2019 সাল থেকে 2023 সাল পর্যন্ত তাজিকিস্তানে পাকিস্তানের রাষ্ট্রদূত ছিলেন। এছাড়া কূটনৈতিক ইমরান হায়দার মাদ্রিদ, দিল্লি, আমিরাত এবং নিউ ইয়র্কে স্থায়ী মিশনে কাজ করেছেন। তবে আগুনের ঘটনাটির রহস্য নিয়ে কূটনৈতিক পাড়ায় আলোচনা চলমান থাকা অবস্থায় ইমরান হায়দার পাকিস্তান চলে যাওয়ায় এবং তিনি কতদিনের ছুটিতে গিয়েছেন সেটি না জানানোর কারণে আবারও গুঞ্জন দেখা দিয়েছে। এখন এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, বাংলাদেশের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্ক এখন চরম অবনতির মধ্যে রয়েছে। চরম অবিশ্বাস। বাংলাদেশ দিল্লিকে বিশ্বাস করতে পারছে না, ভারতকে বিশ্বাস করতে পারছে না, আর ভারত বাংলাদেশকে বিশ্বাস করতে পারছে না। এবং এই অবিশ্বাসের জায়গা থেকে পরস্পরের মধ্যে সম্পর্কটা এতটা খারাপ হয়ে গেছে, স্বাধীনতার পরে এই ধরনের অবস্থা আমি অন্তত কখনো দেখিনি। নাম্বার 1। নাম্বার 2 হলো যে আমাদের এই দেশে ভারত সেই স্বাধীনতার পর থেকেই একটা প্রভাব বিস্তার করে আসছে। শুধুমাত্র ডক্টর মোহাম্মদ ইউনূসের জামানাতে এই সম্পর্কটি খারাপ হয়ে যায়, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের জামানাতে সম্পর্ক খারাপ হওয়ার পরেও কূটনৈতিক চ্যানেলটা সচল ছিল। এরপর সামরিক যে যোগাযোগ, মিলিটারি কমিউনিকেশনটা, সেটা সচল ছিল। এবং ভারত প্রাণান্তভাবে চাইতো যে বাংলাদেশে একটি গণতান্ত্রিক পরিবেশ আসুক, একটি নির্বাচিত সরকার আসুক এবং সেই সরকারের সঙ্গে তারা সম্পর্ক স্থাপন করবে। এবং তারা তখন ওই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে কোনো অবস্থাতেই সম্পর্ক স্বাভাবিক করেনি। ফলে আজকের যে গণতন্ত্র, বিএনপির ক্ষমতা আসা, তারেক রহমান সাহেবের বাংলাদেশে ফিরে আসা, এর পেছনে ভারতের অন্তত 90%, 100% বলবো না, 90% কূটনৈতিক তৎপরতা, লজিস্টিক সাপোর্ট এবং যেটিকে বলে ইঞ্জিনিয়ারিং, এই হিউজ পলিটিক্যাল ইঞ্জিনিয়ারিং, এই পলিটিক্যাল ইঞ্জিনিয়ারিং বিএনপির সঙ্গে ছিল। আর সেটা যদি না হতো তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার সঙ্গে যেভাবে আমেরিকা ছিল, যেভাবে ইউরোপ ছিল, তাতে আগামী 10 বছরও এদেশে নির্বাচন হতো না। যেভাবে আমেরিকা এবং ওয়েস্টার্ন কান্ট্রিগুলো, তুরস্ক এবং পাকিস্তান ডক্টর মোহাম্মদ ইউনূসের উপরে তাদের আশীর্বাদ বজায় রেখেছিল, সেক্ষেত্রে নির্বাচন হলে শতভাগ এনসিপি এবং জামাতের নেতৃত্বে আসতো, যেটা নাসিরউদ্দিন পাটোয়ারি কক্সবাজারকে বলে আসছিলেন, এবং বিএনপি হতো 3rd লার্জেস্ট পার্টি, 40 থেকে 50টি সিট পেত। দ্যাট ওয়াজ দ্য প্ল্যান। সেই প্রথমত নির্বাচন হতো না,
ডক্টর মোহাম্মদ ইউনূস আজীবনকালের জন্য ক্ষমতা থাকতো 5 বছর করে। আর দ্বিতীয়ত নির্বাচন যদি হতো, সেই নির্বাচনে জামাত এনসিপি আসতো, আইদার এনসিপি অথবা জামাত। এই যে একটা মাস্টার প্ল্যান, সেই মাস্টার প্ল্যানটাকে বুমেরাং করে দিয়ে ভেরি জাস্ট হাদি হত্যাকাণ্ডের পরে পুরো জিনিসটিকে উল্টে দিয়ে, সেটা ভারত হাদি হত্যাকাণ্ড ঘটিয়েছে না ঘটায়নি সেটা তদন্তের বিষয়, কিন্তু হাদি হত্যাকাণ্ড বাংলাদেশের রাজনীতিতে একটা টার্নিং পয়েন্ট। এই হত্যাকাণ্ডের মাধ্যমে একটি পক্ষ চেষ্টা করেছিল পুরো রাষ্ট্র ব্যবস্থা কুক্ষিগত করার জন্য। গণভবন তো আগেই শেষ, বঙ্গভবনের দখল নেওয়ার জন্য, তারপর একটি বিপ্লবী সরকার গঠন করার জন্য, ডেইলি স্টার, প্রথম আলো ভেঙে চুরে চুরমার করে দিয়ে টোটাল গণতন্ত্রের বা চতুর্থ স্তম্ভ বলতে যেটিকে বোঝায় সংবাদপত্র, এটিকে একেবারে বাকশালী কায়দায় নিয়ন্ত্রণ করে ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা একক কর্তৃত্ব প্রতিষ্ঠা করার যে চেষ্টাটি, সেই চেষ্টাটি নষ্ট হয়ে যায় হাদি হত্যাকাণ্ডের পরবর্তী ঘটনা দ্বারা। এখন হাদির যখন হত্যাকাণ্ড হলো, সেই হত্যাকাণ্ডের পরে দুই পক্ষই চেষ্টা করেছে এটার বেনিফিট নেওয়ার জন্য, কিন্তু এখানে ইন্ডিয়া জয়লাভ করেছে। ইন্ডিয়া জয়লাভ করেছে এবং তারা তখন এই ডক্টর মোহাম্মদ ইউনূস, জামাত, এনসিপি এদের ব্যাপারে শতভাগ রিভার্সে চলে আসছে যে এখন এই মুহূর্তে মূলত বিএনপি সরকার দরকার। আর বিএনপি সরকার যেন ভোটের মাঠে শক্তিশালী হতে পারে, এই জন্য তাদের হাতে যে রিজার্ভ ফোর্স রয়েছে আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগের শেখ হাসিনা থেকে শুরু করে তাদের প্রবাসী যত নেতা, তাদের মাধ্যমে সারা বাংলাদেশের আওয়ামী লীগের লোকদের কাছে মেসেজ দেওয়া হয়েছে কোনো অবস্থাতে যেন জামাত না আসতে পারে, বিএনপিকে ক্ষমতা আনতে হবে। এই কাজটি ভারত করেছে এবং সেই ভারত এই কাজটি করার বিনিময়ে তারা চেয়েছে তারেক রহমান সাহেবের সঙ্গে একটা ভালো সম্পর্ক হোক, আর তাদের মিত্র আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করার সুযোগ পাক, আর শেখ হাসিনার একটি সম্মানজনক পরিণতি হোক। মানে শেখ হাসিনাকে মাফ করতে হবে, তাকে আবার প্রধানমন্ত্রী বানাতে হবে, তাকে আবার রাজনীতি করতে দিতে হবে, এটা ভারতও চায় না। ভারত চাচ্ছে যে একটা সম্মানজনক, এ রিজনেবল, রেসপেক্টেবল পলিটিক্যাল সলিউশন। যেই পলিটিক্যাল সলিউশনটা 111 সরকারের সঙ্গে, আওয়ামী লীগের সঙ্গে, বিএনপির সঙ্গে ভারত করে দিয়েছিল 2008 সনে। 2008 সনে যে বেগম জিয়া নির্বাচনে এসেছিলেন, ওনার তো ইচ্ছা ছিল না, তারপর তিনি বাধ্য এসেছিলেন। এর কারণ হলো পেছনে ভারতের একটা নেগোসিয়েশন ছিল। বেগম জিয়া জানতেন যে তাদেরকে ঠকানো হবে এবং খুব অল্প সিট দেওয়া হবে, তারপর তারা এসেছেন। এই কাজটি ভারত করেছে যে বাংলাদেশে একটা গণতান্ত্রিক পরিবেশ থাকুক। ঠিক সেই গণতান্ত্রিক পরিবেশটা যখন ইউনূস জমানাতে এসে এটা তালেবানি রাষ্ট্র হতে যাচ্ছিল, এটি একটি জঙ্গি রাষ্ট্র হতে যাচ্ছিল, এটি একটি ইসলামিক এমিরেটস হতে যাচ্ছিল, এটি একটি ইখওয়ানে মুসলিম হতে যাচ্ছিল, ইত্যাদি নানা রকম, এটা আইএস হতে যাচ্ছিল। ঠিক সেই জায়গা থেকে গণতন্ত্রের পথে ফিরে আনানোর জন্য তারা সবচেয়ে একমাত্র নির্ভরযোগ্য কালেকটিভ ওয়েতে বিএনপি যেন ক্ষমতায় আসে, সব লজিস্টিক জিনিসগুলো করেছে দিল্লি। এখন সেটা তারা আমাদেরকে বুঝিয়েছে, মানে আমরা যারা দর্শক আছে আমরা দেখেছি জয়শঙ্কর যেভাবে এসছেন, নরেন্দ্র মোদী যেভাবে তারেক রহমান সাহেবকে অভ্যর্থনা জানিয়েছেন, স্বাগতম জানিয়েছেন, দাওয়াত দিয়েছেন, এই জিনিসগুলোতে বোঝা যায় যে আসলে বিএনপি কি করেছে। শেখ হাসিনার বিভিন্ন বক্তব্য, এখন যেমন আওয়ামী লীগের সভানেত্রী, নিষিদ্ধ আওয়ামী লীগের সভানেত্রী বারবার ইসের বিরুদ্ধে বলছে, বিএনপির বিরুদ্ধে বা তারেক রহমান সাহেবের বিরুদ্ধে বলে, কিন্তু তিনি উনি বাংলাদেশে আসার আগের থেকে, অর্থাৎ 2025 সনের নভেম্বর মাস থেকে একেবারে 2026 সনের এপ্রিল পর্যন্ত কিন্তু বিএনপির বিরুদ্ধে কখনো বাজে কথা বলেননি।
এবং তিনি চেয়েছেন যে বিএনপি রাষ্ট্র ক্ষমতা আসুক, একটা পলিটিক্যাল সলিউশন আসুক, একটা রিকনসিলিয়েশন আসুক। কিন্তু কি হলো, নানা কারণে, সেটা আমেরিকার কারণ হতে পারে, বিএনপির ভুলের কারণ হতে পারে, পাকিস্তানের আইএসআই চক্রান্ত হতে পারে, তুরস্কের কারণে হতে পারে, যে কোনো কারণে হোক না কেন ভারতের সঙ্গে বিএনপির সম্পর্কটা আগের মতো নেই। এবং সেই সম্পর্কটা আগের মতো তো নেই। এখানে যেটা হয়েছে, বাংলাদেশ নামক রাষ্ট্রের সাথে ভারত নামক রাষ্ট্রের যে ঐতিহাসিক টানাপোড়েন, সেই ঐতিহাসিক টানাপোড়েনের মধ্যে যেটাকে বলা কোল্ড ওয়ার, সেই কোল্ড ওয়ারের সর্বোচ্চ জায়গাতে এখন বাংলাদেশ আছে। তার কারণে সে ভারত যান নাই, না গিয়ে চীনে গেছেন, এই সিদ্ধান্তটা আসলে ভালো ছিল না। অথবা চীনে যাওয়ার আগে তিনি তৃতীয় একটি রাষ্ট্র মালয়েশিয়াতে গেছেন, জাস্ট এ ফর্মালিটিস, এটাও দরকার ছিল না। মূল ব্যাপার হলো যে আমি যার সঙ্গে ঘর করব, যাকে আমার প্রয়োজন, যার সঙ্গে আমার সবকিছু, তার ভিতর আমার এত পর্দা থাকবে কেন? আমি এত রাগ ঢাক করবো কেন? বিএনপি কিভাবে ক্ষমতায় এলো, কিভাবে ইলেকশন হলো, কিভাবে তারেক রহমান সাহেব বাংলাদেশে আসলো, এটা পানি ওপেন সিক্রেট, সবাই জানে, মানে প্রকাশ্য গুপ্ত, মানে গোপন কথা, এটা সবাই জানে। এবং সেই বিষয়গুলো নিয়ে তার, অর্থাৎ বিএনপি সরকারের যে কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত ছিল বা যে কমিউনিকেশন করা উচিত ছিল, সেই জায়গাতে তারা যেভাবে অনেককে ভয় পাওয়া শুরু করলো, অনেকে পাত্তা দেওয়া শুরু করলো, লোকে কি বলবে, পাশে লোকে কি বলবে, এই সমস্ত কথাবার্তা বলা শুরু করলো। এর ফলে কি হলো, ভারতের সাথে ধীরে ধীরে সম্পর্কটা নষ্ট হয়ে গেল। এই সম্পর্কটি এখন যে পর্যায়ে আসছে, এটি রীতিমতো একে অপরের জন্য ইজ্জত কা সওয়াল হয়ে গেছে। আমরা যেটা জানতে পারলাম যে জনাব তারেক রহমান সাহেব ভারতে যাবেন, নরেন্দ্র মোদী তাকে অভ্যন্তরণে জানাবেন 22 তারিখ থেকে 24 তারিখের মধ্যে তিনি সেখানে থাকবেন, সেভাবে হোটেল বুকিং করা হলো। পরবর্তীতে আবার সরকারের পক্ষ থেকে সেই শর্ত দেয়া হলো, তারপর আবার সেই বুকিং ক্যান্সেল করা হলো। এরপর পর্দার আড়ালে আবার নানা রকম বক্তব্য এলো, এবং আজকে 19 তারিখে আমি এই ভিডিও করছি। আজকের দিনে উই ডোন্ট নো, আমরা জানি না যে আসলে এই দফাতে, মানে সেপ্টেম্বর মাসের আগে, এই আগস্ট মাসের মধ্যেই তারেক রহমান সাহেব আসলে দিল্লি যাবেন কি যাবেন না। দিল্লির পক্ষ থেকে বলা হচ্ছে, এখানে যিনি রাষ্ট্রদূত আছেন তিনি বলেছেন যে আপনি যান, কথা বলেন, আপনারা দুজন যদি বসেন, দুই নেতা বসেন, সমস্যা থাকবে না, সমস্যা সমাধান হয়ে যাবে। দিস ইজ ওয়ান। দিল্লির পক্ষ থেকে নানা রকম কথাবার্তা বলা হচ্ছে, আসুন, আর এখন না আসলে আগামী 1 বছরের মধ্যে সময় পাবেন না, তারপরে আবার আসেন, আপনাকে যথাযথ সম্মান দেওয়া হবে, মর্যাদা দেওয়া হবে, এই ধরনের কথাবার্তা বলা হচ্ছে। তারপর শেখ হাসিনা সম্পর্কে বা বিএনপির যে অন্য যে দাবি, সেই দাবি সম্পর্কে যে কথাগুলো বলা হচ্ছে, সব মিলিয়ে এখানে তৃতীয় পক্ষ, চতুর্থ পক্ষ, পঞ্চম পক্ষ ঢুকে গেছে। ভারতের সাবেক যারা মিলিটারি কর্তা রয়েছেন, রাষ্ট্রদূতরা রয়েছেন, তারা তো রেগে মেগে একদম অস্থির। তাদের বক্তব্য হলো, বাংলাদেশে এত সাহস হলো কি করে ভারতকে অপমান করে? ভারত যেখানে স্বপ্রণোদিত হয়ে দাওয়াত দিয়েছে, সেই দাওয়াত গ্রহণ না করে উল্টো সেই দাওয়াত রিফিউজ করা, এটা একটা ভয়ঙ্কর ব্যাপার। কোনো একটা দেশে যাওয়ার আগে সেই দেশকে শর্ত দেওয়া যে আমাকে এটা দাও, তারপরে আমি যাব, এটা আসলে কূটনৈতিক ভব্যতা বা সভ্যতার মধ্যে পড়ে না। কোনো অবস্থাতে এটা ডিপ্লোম্যাটিক প্রোটোকলের মধ্যে পড়ে না। বাংলাদেশে এখন যারা পররাষ্ট্র মন্ত্রণালয় চালাচ্ছেন, তারা কোন বুদ্ধিতে, কার ইশারায়, কেন এই কাজগুলো করছেন, ইটস এ $1 মিলিয়ন প্রশ্ন। এবং এই কাজটি খলিলুর রহমান করছেন না, অন্য কেউ করছেন না, স্বয়ং তারেক রহমান সাহেব করছেন। কিন্তু এরকম নজির হয় না যে আমি তোমাদের দেশে যাব, যাওয়ার আগে আমাকে বলো যে আমার এই জিনিসগুলো তুমি দেবে কিনা। এই ডিপ্লোম্যাসি আমি দেখি নাই কখনো। আর নর্মালি এই ধরনের শর্ত সাধারণত শক্তিশালী এরা দিয়ে থাকে। এখন বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে দ্বিপাক্ষিক সম্পর্ক, আপনি বলেন তো সেই সম্পর্কের ক্ষেত্রে কোন জায়গাতে আমরা আছি যে আমরা ভারতের সঙ্গে বার্গেনিং করতে পারবো, সীমান্ত নিয়ে পারবো?
তারপর বন্দর নিয়ে পারবো, আমাদের আমদানি এবং রপ্তানি নিয়ে পারবো, ফাইন্যান্স নিয়ে পারবো, মিলিটারি পাওয়ার নিয়ে পারবো। এই মুহূর্তে ভারতের যে সফট পাওয়ার গুলো বাংলাদেশে অ্যাক্টিভ রয়েছে সেগুলো নিয়ে আমরা কোনো অবস্থাতে ভারতের সঙ্গে আমরা ছড়ি ঘুরাতে পারবো ভারতের উপরে। যদি তা না পারি তাহলে আমরা শর্ত দিচ্ছি কেন? শর্ত কারা দেয়? শক্তিশালী পক্ষ শর্ত দেয়। এখন কোন দিক থেকে বাংলাদেশ আপনি একটু বলেন তো শক্তিশালী হয়ে গেল? ফলে এই যে কাজগুলো হচ্ছে, এই কাজগুলো হচ্ছে, এর দ্বারা কেবলমাত্র যে বিএনপি ক্ষতিগ্রস্ত হবে বা বিএনপি লাভবান হবে, নট লাইক দ্যাট। এর দ্বারা আমরা সবাই 18 কোটি মানুষ কিন্তু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হব। শুনতে খুব ভালো শোনায়, ভীষণ রকম ভালো শোনায়। সেই রাজা মানসিংহের সঙ্গে ইশাখা যুদ্ধ করেছেন, যুদ্ধ করে তলোয়ারের আঘাতে ইশাখা গিয়ে বললেন যে আমি তো হুজুর আপনার সঙ্গে পারবো না, আপনি 1 লাখ সৈন্য নিয়ে আসছেন, আমার সাকল্যে সৈন্য আছে 1000 পাঁচেক, আমি সোনারগাঁয়ের জমিদার, জঙ্গলবাড়ি, ময়মনসিংহের জঙ্গলবাড়িতে আমার কিছু জমিদারি আছে, আর আপনি সমস্ত ভারতবর্ষের 50 লাখ বর্গ কিলোমিটারের অধিকর্তা এবং সেই অধিকর্তার সম্রাট আকবরের প্রধান সেনাপতি রাজা মানসিংহ, আপনি আসছেন, আপনার সঙ্গে পারবো না। তবে আমি যেহেতু রাজপুত হিন্দু মানুষ, আগে ছিল মুসলমান হয়েছি, আমার বীরের রক্ত, আমি মরে যেতে চাই, আপনার সঙ্গে আমি মল্ল যুদ্ধ করবো, তলোয়ার যুদ্ধ করবো, 1 to 1। তো সেই 1 to 1 যুদ্ধ হলো এবং ইশাখার তলোয়ারের আঘাতে মানসিংহের তলোয়ারই ভেঙে গেল। আমরা সেই গল্প ছোটকালে পড়েছি। এখন আমরা সবাই খুব চিন্তা করলাম যে আল্লাহ, এত বোকা, এই তলোয়ার ভেঙে গেল, তারপর সে কেন ইশাখাকে মেরে ফেললো না, ইশাখা কেন মানসিংহকে মেরে ফেললো না, ইত্যাদি ইত্যাদি ঘটনা। আবার পরবর্তীতে একটু বড় হওয়ার পরে চিন্তা করলাম যে মানসিংহকে এইভাবে সে পরাজিত করার পরেও কেন সে মানে মুঘল রাজ দরবারে মাথা অবনত করে আনুগত্য প্রকাশ করার জন্য সম্রাট আকবরের কাছে গিয়ে আত্মসমর্পণ করলো, এটা আমরা বুঝতে পারিনি। দিস ইজ দিল্লি, দিস ইজ পলিটিক্স। অনেক কথা বলা যায়, অনেক কাহিনী বানানো যায়, অনেক গল্প বলা যায়, গল্প পড়া যায়, সিনেমা নাটক বানানো যায়, কিন্তু রাজনীতিতে যদি টিকে থাকতে হয় তাহলে সমপর্যায়ের শক্তি লাগবে। 5000 বছর ইতিহাসে এখানে ফিরোজ শাহী বংশ ছিল, ফখরুদ্দিন মুবারক শাহ ছিল, ইলিয়াস শাহী বংশ ছিল, এখানে একডালা দুর্গ ছিল, বিখ্যাত একডালা দুর্গ ছিল। তো এই বাংলায় বসে গিয়াসউদ্দিন বলবনের সাথে যুদ্ধ করা হয়েছে, এই বাংলায় বসে ফিরোজ শাহ তুগলকের সঙ্গে যুদ্ধ করা হয়েছে, কিন্তু পরিণতি কি হয়েছে? নির্বংশ হয়ে যেতে হয়েছে। এই বাংলায় বসে 12 ভূঁইয়ারা বিদ্রোহ করেছে সম্রাট আকবরের বিরুদ্ধে, পরিণতি কি হয়েছে? এই বিষয়গুলো বুঝতে হবে, জানতে হবে। সুলতানি আমলে কি হয়েছে, মুঘল আমলে কি হয়েছে, এমনকি সেই যে প্রাচীন যুগে মহাভারতের যুগে তখনও বাংলা বিদ্রোহ করেছিল, তখন কি হয়েছে? এই যুগে এসে তার ব্যতিক্রম কেন হবে, কিভাবে হবে, সেটা ইতিহাসের আলোকে যদি না বুঝে অযথা আনন্দ করেন, অযথা ফুর্তি করেন, তাহলে সমস্ত দেশকে বিপদের মধ্যে ফেলে দেবেন। মহান আল্লাহ আমাদের সবাইকে হিদায়াত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।